নমস্কার। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী সৌভিক ঘোষের কলমে একটি ভিন্ন স্বাদের গল্প, চাঁদনি রাতে। বলে রাখা প্রয়োজন, এই পর্বটি এর আগে আমাদের সেকেন্ড চ্যানেল থ্রিলিং থার্সডেতে প্রকাশিত হয়েছিল। এখন একটি পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে এটা নতুন করে আবার প্রকাশিত হচ্ছে আমাদের এই চ্যানেলে। আজ শুনবেন প্রথম পর্ব। পরবর্তী পর্ব আসবে আগামী রবিবার। গল্পের প্লট তৈরির জন্য লেখক কিছু বীভৎস দৃশ্যের অবতারণা করেছেন। লেখক বা এসো গল্প পড়ি কোনোভাবেই কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার এই সমস্ত কিছুকে সমর্থন করে না। আশা রাখব আমাদের শ্রোতারা নিছক গল্প শোনার মতোই ব্যাপারগুলোকে গ্রহণ করবেন। আজকের গল্প পাঠে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে প্রভাকর, বর্ণিশা, তৃষা, অমিত, প্রবাল, ইন্দ্রাণী, সঞ্চিতা, পলাশ, অভ্র, ভাস্বতী, প্রীতম ঘোষ, সৌম্যদীপ, অভিক, আদিত্য, সৌরিন, শুভদীপ্ত, সূর্য ও পার্থ। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অমিত, কভার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখক শ্রী সৌভিক ঘোষের কলমে চাঁদনি রাতে। বেশ কয়েক মাস আগে কলকাতায় একটা হোটেলের রান্নার কাজ পেয়েছে বিভাস। 7 দিনের জন্য ছুটি নিয়ে আজ গ্রামের বাড়িতে এসেছে সে। আর মাত্র 3 দিন পরে তার একমাত্র মেয়ে জুঁইয়ের অন্নপ্রাশন। কি, কোথায় গেলে গো? হ্যাঁ, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। বিভাসের গলার আওয়াজ শুনে মনের মধ্যে বেশ আনন্দ নিয়ে ছুটে গিয়েও থমকে দাঁড়ালো তার স্ত্রী। কি হলো ত্রিধা, দাঁড়িয়ে গেলে কেন? এই ধরো, এই মাছটা আর মিষ্টির প্যাকেটটা ধরো। আজকে সবাই মিলে রুই মাছের কালিয়া দিয়ে গরম ভাত খাবো। এই তোমার বোনকে বলো তো মাছটা কেটে দিতে, তুমি তো আবার ভালো করে মাছ কাটতে পারো না। আর 3 দিন পরে তার মেয়ের অন্নপ্রাশন, তাই বিভাসের মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। হোটেলে এই কয়েক মাস কাজ করে বেশ ভালো টাকাই উপার্জন করছে। বিভাসের 3 কুলে কেউ নেই। কাছের মানুষ বলতে তার স্ত্রী, মেয়ে, শাশুড়িমা আর তার একমাত্র শালী গায়ত্রী। তার নিজের মা বাবা নেই, তাই শাশুড়িকে নিজের মায়ের মতো সে ভালোবাসে, আর গায়ত্রীকে বোন বলেই ডাকে। আরে বিভাসদা, এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? তুমি আমাকে দাও, আর হাত পা ধুয়ে ঘরে চলে এসো। আমার দিদিটা না কেমন যেন হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে গায়ত্রী বিভাসের হাত থেকে মাছ আর মিষ্টির হাঁড়িটা নিল। সে বিভাসকে দাদার মতোই স্নেহ করে। আর মাত্র 5 দিন পরই রাখি বন্ধন। বিভাস সবকিছু দেখেই 7 দিনের ছুটি নিয়েছে। কি হয়েছে বলো তো তোমার? কিছু না। এর আগের বারে যখন এসেছিলাম তখন কত আনন্দ করেছিলে, এবার হাসি মুখে এসেও থেমে গেল কেন? 3 দিন পরে মেয়েটার মুখে ভাত। আমি তোমাকে এভাবে দেখতে চাই না। ত্রিধা বেশ ছটফটে স্বভাবের একটি মেয়ে। তাকে এইভাবে দেখে বিভাসের বেশ অবাক লাগে। তার মনে হয় কোনো একটা চাপা চিন্তা ওর মাথাতে আছে। তার মুখের হাসিটা কিছু সময়ের মধ্যেই মিলিয়ে যায়। হাত পা ধুয়ে ঘরে চলে এসো, মা মুড়ি মাখছে, জলখাবারটা খেয়ে নাও। বিভাস চোখে মুখে জল দিয়ে তার ঘরে গিয়ে শাশুড়ি মাকে প্রণাম করে। আরে আরে বাবা, এই নোংরা পায়ে হাত দিও না বাপ, মুড়ি মাখছি, খাও। এই পায়ে যতই নোংরা লেগে থাকুক, এর থেকে পবিত্র আমার কাছে আর কিচ্ছু নেই। পাশে একটা খাটে বিভাসের মেয়ে শুয়ে আছে। মেয়ের দিকে একবার তাকিয়ে তার মুখে হাসি খেলে যায়। তার মনে হয় মেয়েকে কোলে করে নিয়ে সারা গ্রাম ঘুরতে বের হয় এখনই। কিন্তু সে ঘুমিয়ে আছে, তাই ঘুম থেকে আর তুলতে মন চায় না। মেয়েটাকে দেখেছো? নিষ্পাপ মুখ, ভারী মিষ্টি দেখতে হয়েছে, তাই না? বিভাস মুড়ি খেতে খেতে বলে, হ্যাঁ, প্রায় 2 মাস পরে দেখতে পেলাম। ভাবছি এবার এখানে চলে আসবো, আর ওখানে মন দিতে পারছি না কাজে। এখানেই একটা খাবারের দোকান করব। হ্যাঁ, তাহলে সেটাই করো। আরে
দিদি এখানে একা থাকতে পারে না। মা আর আমি তো কয়েকদিন পর চলেই যাব। দিদি আবার একা হয়ে যাবে। আমি দিদিকে কতবার বলেছি, যতদিন বিভাসদা এখানে না আসছে আমার আর মায়ের সাথে দেশের বাড়িতে যাবি চ। একটা কথা শোনাতে পারবে কোনোদিন? মুড়িটা দারুণ মাখা হয়েছে মা। আচ্ছা বাবা, খাও। আর মুড়ি নেবে? না, ও আচ্ছা, ভালো কথা। মাকে মিষ্টি দিয়েছিস? এ বাবা, কথা বলতে গিয়ে ভুলেই গেছি। তাড়াতাড়ি নিয়ে আয়, আমার জন্য আনতে হবে না, আমি মিষ্টি খাবো না। কেন? আমার ডায়াবেটিস আছে। বিভাসদা, একদিন খেলে কিচ্ছু হবে না, খাও তো। ঠিক আছে। গায়ত্রী রান্নাঘর থেকে কয়েকটা মিষ্টি বাটিতে করে নিয়ে এলো। এই নাও মা। বিভাসদা, এ নাও, তুমি নাও। গায়ত্রী একবার চারিদিকে তাকিয়ে দেখলো কেউ আসছে কিনা। আশেপাশে কাউকে না দেখে চাপা গলায় বলতে শুরু করলো, বিভাসদা, তোমাকে না একটা কথা বলার আছে। কি কথা? দিদিকে জানাতে হবে না। কি হয়েছে বল। তোমার এই বাড়িতে কিছু একটা সমস্যা শুরু হয়েছে। সমস্যা? কি সমস্যা? আমরা দুদিন হয়েছে এখানে এসেছি। এই দুদিনে যা কাণ্ড ঘটেছে তুমি জানলে ভয় পেয়ে যাবে। রাতে না কি সব ভয়ের আওয়াজ আসে, বিভিন্ন রকম হাসির আওয়াজ। খুব একটা জোরে যে আওয়াজটা শোনা যায় তা নয়, কিন্তু ভালো করে শোনার চেষ্টা করলে কিন্তু শুনতে পাওয়া যায়। কি বলছিস? এটা আমার পৈতৃক বাড়ি। ছোটবেলায় বাবা মাকে হারানোর পরে এতদিনে বাড়িতে আছি, আমি কিছু শুনলাম না। সবার কথা শুনে বাচ্চাটার ঘুম ভেঙে সে কেঁদে উঠল। কি গো, এ মেয়েটা কাঁদছে যে, শুনতে পাও না নাকি? রান্নাঘর থেকে তাড়াতাড়ি এসে তাকে কোলে তুলে নিল ত্রিধা। ও সোনা, কাঁদে না সোনা আমার। কি করছিলে? মাছ কেটে কুটে ভাত বসাচ্ছিলাম। মেয়েকে আমার কাছে দে। ধরো। গায়ত্রী, আমার সাথে চল, রান্নাটা একসাথে বসে করে নি। হ্যাঁ, যাচ্ছি। আয়। রান্নাঘরে গিয়ে গায়ত্রী প্রশ্ন করে, তোর কি হয়েছে রে দিদি? বিভাসদা এতদিন পর এসেছে, ভালো করে কথা বলছিস না। কি হয়েছে তোর? কিছু না রে। আমার কাছে কি লুকোতে চাইছিস, বল না। সেরকম কিছু না, আসলে ও এতদিন পরে এলো, আবার চলে যাবে, আমি একা হয়ে যাব, তাই মনটা খারাপ লাগে। তাহলে তুই মেয়ে নিয়ে আমাদের ওখানে চল, তোকে তো অনেকবার বলেছি। ও, তোকে তো একটা কথা বলাই হয়নি। বিভাসদা বলছিল কাজটা ছেড়ে দেবে, কলকাতাতে আর কাজ করবে না, এখানে একটা দোকান চালাবে। তাই? হ্যাঁ রে দিদি। আচ্ছা শোন না, মাছের কালিয়াটা আজ বরং তুই কর, আমার থেকে তুই ভালো করিস। তোর বিভাসদার মাছের কালিয়া খাওয়ার ইচ্ছে হয়েছে। আচ্ছা। কিছু সময়ের মধ্যেই রান্না তৈরি হয়ে যায়। রান্নার সুন্দর গন্ধ পেয়ে খাদ্যরসিক বিভাস পাশের ঘর থেকে বলে, আহ, কি সুন্দর গন্ধ। বিভাসকে খাবার দিয়ে দে, অনেক বেলা হয়ে গেল। দিচ্ছি। মা, তুমিও হাত ধুয়ে জামাইয়ের সাথে বসে পড়ো। কিছু সময়ের মধ্যেই গায়ত্রী বিভাসের সামনে খাবার নিয়ে চলে আসে। বাহ, যেমন ডাল তেমন মাছের কালিয়া। আহা, রান্না অসাধারণ হয়েছে। ডাল আমি করেছি, আর মাছের কালিয়া গায়ত্রী করেছে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাতের হোটেল বানালে তোকে রুই মাছের কালিয়া করার জন্য রেখে দেবো, অবশ্য যদি হবু ভাইরা ভাই আপত্তি না করে। দেখ কি যে বলো বিভাসদা। এবার একটা বিয়ে কর। বিভাস, ঠিক বলেছ। আর কতদিন এইভাবে থাকবি? অনেকবার বলেছি বিয়ে কর, কত ভালো ছেলে আসছে। এই মেয়ে বিয়ে করতেই চাইছে না, আরও পড়াশোনা করতে চায়। এত পড়ালেখা করে কি করবি? মা, তুমি চুপ করে খাও, না হলে গলায় খাবার আটকে যাবে। এইভাবে আমাকে থামিয়ে দেওয়া যাবে না। মা, তুমি এবার চুপ করো। খাওয়া শেষ করে বিভাস পাশের ঘরে চলে যায়। বাইরে তখন ছেলেরা খেলা করছিল, তার আওয়াজ তাকে বেশ বিরক্তই করছিল, তাই ভিতর থেকে দরজাটা ভেজিয়ে দেয়। বিছানার এক পাশে পড়েছিল সকালে ট্রেনে কেনা খবরের কাগজটা। সেটা নিয়েই নাড়াচাড়া করতে করতে খানিক বিশ্রাম নিতে বিভাস এক সময় শুয়ে পড়ল। এই সময়ে গ্রাম শুনশান থাকে।
সবাই কাজকর্ম সেরে খানিক বিশ্রাম নেয়। এইভাবেই একসময় বেলা গড়িয়ে সন্ধ্যা নামল। আকাশ অন্ধকার হয়ে এলো। হঠাৎই বিভাসের ঘরের দরজাটা একটা বিরক্তিকর আওয়াজ করে খুলে গেল। বিভাসের ভয় খুব একটা নেই বললেই চলে। ভয়ের চেয়ে বিরক্ত হয় সে বেশি। বিরক্তির সুরেই বলে, কে রে? কে? তার মনে হলো বেশ কিছু সময় আগে যে ছেলেরা খেলা করছিল তাদের মধ্যে কেউ তার ঘরে ঢুকে মজা করছে। সে তার স্ত্রী আর শালীকে ডাকতে থাকে। গায়ত্রী, ওই গায়ত্রী, কি গো ত্রিধা, কোথায়? দূর। বিভাস নিজে দরজা বন্ধ করতে যায়, কিন্তু সে উঠে দাঁড়ানোর সময় একটা ভয়ঙ্কর আওয়াজ করে দরজা বন্ধ হয়ে যায়। কি হলো? কে দরজা বন্ধ করলি? এবার বিভাসের একটু ভয় করে। ঘরের আলো জ্বালাতে গেলেও জ্বলে না। সে দ্রুত ঘরের জানালা খুলে দেয়। রাস্তা থেকে আলতো আলো তার ঘরে এসে প্রবেশ করে। একটু কিছু চিন্তা করে সে আবার খাটে শুয়ে পড়ে। ঠিক এই সময় খাটের পিছনে কাঠের ইজি চেয়ারটা দুলতে থাকে। বিভাস তাকিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে সেই চেয়ারে বসে তার দিকে তাকিয়ে আছে। বাবা, এই বাবা, আমাকে মুখে ভাত দিবি না? ভয়ে বিভাসের গলা শুকিয়ে যায়। যে চেয়ারে বসে আছে সে অন্য কেউ নয়, তার 7 মাসের মেয়ে তার সঙ্গে কথা বলছে। বিভাসের হাত পা ঠান্ডা হয়ে যায়। এ কি? যে মেয়ে এখনো ভাত খেতে শেখেনি সেই মেয়ের হাতে মাংস, রক্ত মাখা কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে সে। মাংস খাবি নাকি? বিভাস আর কোনো দিকে তাকাতে পারে না। দরজা খুলে ঘর থেকে ছুটে বেরিয়ে পড়ে। কেউ কেউ আছে? কেউ আছে? বিভাস বাইরে বেরিয়ে অন্ধকারে কাউকেই দেখতে পায় না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে সে। শেষে রান্নাঘরে গিয়ে দেখে তার শাশুড়ি মা অন্ধকারে কিছু রান্না করছে। তুমি এই অন্ধকারে কি করছো? আর কাঁচা মাংস খেতে ভালো লাগছে না, তাই রান্না করে খাবো। তুমি একটু খাবে নাকি বাবা? বিভাস দেখে তার শাশুড়ি মা একটা মানুষের মাথা 2 খণ্ড করে তার থেকে ঘিলু বের করছে আর কিছুটা ঘিলু হাতে নিয়ে তার দিকে এগিয়ে দিচ্ছে। বিভাস ভয়ে পিছিয়ে আসে। না না, আমি খাবো না, আমি খাবো না, খাবো না আমি। তুই খাবি না? খাবি না? তার মুখ এবার ভয়ঙ্কর হয়ে যায়। মুখের ভিতর থেকে রক্তাক্ত জিভটা বেরিয়ে আসে। বিভাস এবার ছুটে বাড়ি থেকে বেরিয়ে একটা মাঠের মধ্যে বসে পড়ে। তারপর একটু দম নিয়ে ধাতস্থ হয়ে ভাবতে থাকে এসব কি হচ্ছে তার সঙ্গে, আর এখন ঠিক কি করণীয়। একসময় সে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়ে। কিরে বিভাস? একটু পরে সেই গাছ থেকে একটা নারী কণ্ঠ শোনে বিভাস। চোখ খুলে তাকিয়ে যা দেখে সেটা দেখে তার গলার স্বর বন্ধ হয়ে যায়। দেখে দুটো মুন্ডহীন নারী শরীর তার সামনে দাঁড়িয়ে। একজনের হাতে তার স্ত্রী ত্রিধার মাথা, আরেকটা নারী শরীরের হাতে তার শালীর মাথা। আর কত নিজের মাংস খাবো, আর নিজের মাংস খেতে যে ভালো লাগছে না। আর ঠিক রাখতে পারে না বিভাস নিজেকে। কাছাকাছি একটা নদী বয়ে যাচ্ছে। পাগলের মতো ছুটে সেই নদীতে ঝাঁপিয়ে পড়ে সে। তারপর সাঁতার কেটে অন্য পাড়ে চলে যায়। ঠান্ডা জলে তার কাঁপুনি ধরে যায়। কোনো মতে সে উঠে বসে ওই পারে। কেউ আছেন এখানে? কেউ? ওই পারে গিয়েও কিন্তু বিভাস কোনো মানুষ দেখতে পায় না। এই জায়গাটা তার পরিচিত জায়গা নয়।
রাস্তা ধরে কিছুটা হাঁটার পর একটা বড় কুয়ো লক্ষ্য করে সে। সেই কুয়োর ওপর একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। ওখানে কে? দাঁড়াও, দাঁড়াও, তুমি কুয়োতে পড়ে যাবে, দাঁড়াও। সামনে গিয়ে দেখতে পায় তার মেয়ে কুয়োর ওপরে দাঁড়িয়ে। জুই, জুই, তুই এখানে কি করছিস? এসব এসব কি করছিস? কি করছিস? করতটা ফেলে দে, ফেলে দে করতটা। কিন্তু হঠাৎই তার মেয়ের শরীরটা কুয়োর মধ্যে পড়ে যায়। বিভাস কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে সেদিকে ছুটে যায়, কিন্তু ঢাল সামলাতে পারে না। সেও আছড়ে পড়ে কুয়োর মধ্যে। কি হলো তোমার? চিৎকার করলে কেন? পাশের ঘর থেকে বিভাসের গলার আওয়াজ পেয়ে গায়ত্রী চলে আসে। বিভাস এবার চোখ খুলে তাকিয়ে দেখে সে নিজের ঘরেই আছে। ঘরের সব দিকটা একবার ভালো করে দেখে নেয়, চেয়ারটার দিকেও একবার তাকায়। আমি আমি বাড়িতে কি করছি? তুমি তো তোমার বাড়িতেই আছো। কি সব বলছো? কোনো স্বপ্ন দেখলে নাকি? আমার আমার মেয়ে কোথায়? পাশের ঘরে আছে। তুই এখন আসতে পারিস। আমি ঠিক আছে, ঠিক আছে। বিভাস কিছুতেই বুঝতে পারে না এমন স্বপ্ন সে কেন দেখল। রাতে আর ঘুম আসতে চায় না। তার মনে হয় ঘুমিয়ে পড়লে আবার ভয়ঙ্কর সেই স্বপ্নটা তাড়া করবে। তার এবার ভালো করে মনে পড়ে সে ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছিল। তাহলে দরজা খুলে গায়ত্রীর তো ঘরে আসার কথা নয়। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে তার। পরের দিন সকালে বিভাস চা পান করতে করতে গায়ত্রীকে প্রশ্ন করে, তুই কালকে সন্ধেবেলায় আমাকে যখন ডাকতে গেলি তখন দরজাটা কি খোলা ছিল? কখন? আরে সন্ধেবেলায় আমার ঘরের সামনে ডাকলি যে, জিজ্ঞাসা করলি আমি স্বপ্ন দেখছি কিনা। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তো দরজা বন্ধ করে রেখেছিলে। রাতে যখন ডাকতে গেলাম তুমি বললে কিচ্ছু খাবে না। সে কালকে দরজা বন্ধ করেছো আর এখন দরজা খুললে। বিভাসের এখন নিজের প্রতি বিশ্বাস হারিয়ে যেতে বসছে। তার সঙ্গে এসব কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না। সে কাউকে কিছু বলতে পারে না। একটা চাপা উত্তেজনা তার মুখে ধরা পড়ে শুধু। কি হয়েছে? মুখে চিন্তার ছাপ দেখে তার স্ত্রী প্রশ্ন করে, কিছু না, আমি ঘরে যাচ্ছি। কোনো উত্তর না দিয়ে সে চায়ের কাপ রেখে নিজের ঘরে চলে যায়। কিছু বুঝতে পারলি? না। মাঝে মাঝে যে কি হয় কিচ্ছু বুঝতে পারি না। তোর? সেদিন বিভাস একা তার নিজের ঘরে চুপচাপ বসে থাকে। কারোর সঙ্গেই খুব বেশি কথা বলে না। ঘরের মধ্যে তাকে বিরক্ত করতেও কেউ আর যায় না। রাত হলে নিজের মতো খাবার খেয়ে আবার নিজের ঘরে চলে যায় সে। আগের দিনের খারাপ স্বপ্নটা কিছুতেই তার পিছু ছাড়ছে না। এইভাবে একটা দিন কেটে গেল। পরের দিন সকালে আত্মীয়, বন্ধু, পাড়া প্রতিবেশী সবাই চলে এলো। আজ তার মেয়ের অন্নপ্রাশন। সবকিছু ভুলে বিভাসের মুখে হাসি দেখা যায়। ভালো আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে চলে যাও, আমার মেয়ে ওই ঘরে আছে। দীনেশ কাকু, কি খবর? ভালো আছি। এই কাকিমা এলো না? ও কয়েকদিনের জন্য বাপের বাড়ি গিয়েছে, আর খোকা তো কলকাতায়। ও ঠিক আছে। এদিন তার সময় বেশ আনন্দের মধ্যেই কাটছিল, কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। সবাই যখন অন্নপ্রাশন অনুষ্ঠানের আনন্দে মগ্ন, তখনই একটা ভয়ানক ঘটনা বিভাসের হৃদযন্ত্র স্তব্ধ করে দিল। ওটা ওটা কি? মেয়ের থালায় কোনো ভাত নেই। থালায় যেটা আছে সেটা চিনতে বিভাসের সমস্যা হলো না। একটা ফুসফুস। সবাই একসঙ্গে ভাগ করে খেতে চলেছে ওই মাংসপিণ্ড। তোমরা তোমরা আমার তোমরা আমার মেয়েকে কি খেতে দিয়েছো? তুমি একটু খাবে? হ্যাঁ, এটা এটা ঠিক হচ্ছে না। নিজের মাংস নিজে কেউ খায় নাকি? হ্যাঁ, কথাটা বিভাসকে আরো ভীত করে দিল।
বিভাস হঠাৎ বুকের দিকে তাকিয়ে দেখল গরম রক্তে তার শরীর ভিজে গেছে। তার ফুসফুসটা সবাই ভাগাভাগি করে খেতে বসেছে। বিভাস আর্তনাদ করে উঠল। একসময় সে জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর বিভাস দেখল সে একটা সরকারি হাসপাতালের খাটে শুয়ে আছে। তার পরিবারের লোকজন, প্রতিবেশী সবাই তার দিকে তাকিয়ে আছে। আমাকে এখানে কে নিয়ে এসেছে? তোমার কালকে থেকে জ্ঞান ছিল না। ভিড়ের মধ্যে একজন বিভাসকে কথাটি বলল। বিভাস গায়ত্রীকে সামনেই দেখতে পায়। তার কাছে বিভাস জানতে চায়, এই সব কি হচ্ছে গায়ত্রী? কালকে তোমার মাথায় ধাক্কা লেগে তুমি অজ্ঞান হয়ে যাও। এই এখন তোমার জ্ঞান ফিরেছে। আমি বাড়ি যাব। এত এক্সাইটেড হওয়ার কিছুই হয়নি। আপনি নিশ্চিন্ত মনে বিশ্রাম করুন। কয়েকটি টেস্ট আছে, ওগুলো মিটলেই আপনাকে ছেড়ে দেব। বিভাসদা, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও, তুমি রেস্ট নাও। ডাক্তারের কথা মতো বিকালে বিভাসকে ছেড়ে দেওয়া হলো। বিভাস তখনও জানত না ঘরে ফিরে আসার পর তার জন্য আরও কিছু অপেক্ষা করে আছে। সাবধানে বসো। দিদি, তুই একটু নুন চিনির জল করে নিয়ে আয়। না, ঠিক আছে। বাহ, ঠিক আছে বললো আর তুই দাঁড়িয়ে গেলি। সত্যি দিদি, তুই না কেমন যেন একটা হয়ে গেছিস। আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা। বিভাস নিজের ঘরটি অবাক হয়ে দেখে। তার মনে হলো এই ঘরে সে প্রথম প্রবেশ করছে। কি ভাবছো? না, কিছু না। এবার বলো তো, তুমি কালকে ওইভাবে চিৎকার করে ঘর থেকে কেন দৌড়ে বেরোলে? তাই জন্যই তো দেওয়ালে তোমার মাথাতে আঘাত লাগলো। মানে? তার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। এ কি বলছে গায়ত্রী? বিভাস তার মেয়ের ভয়াবহ চেহারা দেখে এখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। তারপর যেটা হয়েছিল সেটা আরো ভয়ঙ্কর। তাহলে কি সবকিছুই মোহ? এই ঘরে ভয় পেয়ে সে যখন দরজা খুলে পালিয়ে যায়, তখন তার মাথায় আঘাত লেগে সে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মাথার আঘাতের দাগটা তো সেই প্রমাণই দিচ্ছে। তুমি কি ভয় পাচ্ছ বিভাসদা? তাহলে আমার মেয়ের মুখে ভাত? সে তো আগামীকাল। তোমার কি হয়েছে বলো তো? গায়ত্রী মনে করে বিভাসের মাথায় চোট লেগে হয়তো কোনো সমস্যা হয়েছে। বিভাসও নিজের মনকে ধীরে ধীরে সেটা বিশ্বাস করাতে শুরু করেছিল। কিন্তু একটু পরেই আবার এমন কিছু একটা সে দেখল, যা দেখে বিভাসের বুকটা ভয়ে কেঁপে ওঠে। এটা কি? তার কণ্ঠস্বর জড়িয়ে যায়। দেখতে পায় সেই চেয়ারের কাছে চাপ চাপ রক্ত পড়ে আছে, যে চেয়ারে তার মেয়ে বসে বসে কাঁচা মাংস খাচ্ছিল। সে নিজের গালে চড় মারে, বুঝতে চেষ্টা করে কোনটা সত্যি আর কোনটা মোহ। তাহলে কি ঘরে যেটা ঘটেছে সেটা সত্যি, নাকি তার মাথায় চোট লাগার জন্য ভুলভাল দেখছে? এটাই সত্যি। সে এই ঘরে ভয় পাওয়ার পর দরজা খুলে দৌড় দেয় এবং তখনই তার মাথায় আঘাত লেগেছে। তার মাথায় আসে এমনটাও তো হতে পারে তার মেয়ের যে রূপ সে দেখেছে সেটা সত্যি, আর তারপরে এটা দেখে পালাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে যাওয়ার পর যেটা দেখছে সেটা স্বপ্ন। মেঝেতে যে রক্তের দাগ দেখা যাচ্ছে, সেখানে বসেই তো তার মেয়ে মাংস চেপাচ্ছিল। তাও সে মনটা শক্ত করে কোনো রকমে তার স্ত্রীকে ডাকল। ত্রিধা, ও ত্রিধা, কথা কানে যায় না নাকি? ডাকছো? এখানে এখানে কিসের এত রক্ত? কালকে যখন তোমায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তার কিছু সময়ের মধ্যে ঘরে ঢুকে দেখলাম একটা পেঁচা মরে পড়ে আছে। পেঁচা? হ্যাঁ, তোমার ঘরে ফ্যান চলছিল, হয়তো বেচারা পেঁচাটা জানলা দিয়ে ঢুকে যায়, ফ্যানে আঘাত লেগে মরে যায়। এইখানেই পড়েছিল। কালকে এত চিন্তার মধ্যে রক্ত মুছতেই ভুলে যাই। একটু দাঁড়াও। বিভাস কিছুই বিশ্বাস করতে পারছে না। সত্যি মিথ্যে আর মোহের গোলক ধাঁধায় সে হারিয়ে যেতে বসেছে। তার আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের আর বিশ্বাস করতে সে পারছে না। সেদিন রাতে বিভাসের সঙ্গে আর কিছু ঘটল না। তবে সারা রাত সে ঘুমোতে পারেনি। তার মেয়ে তার পাশে শুয়েছিল।
বারবার তার দিকে আর চেয়ারের দিকে তাকাচ্ছিল। কি গো, ঘুমাবে না? আমার ঘুম হচ্ছে না গো। এটাই স্বাভাবিক, এত বড় একটা আঘাত লাগলো। আমার মাথায় যখন চোট লেগেছিল আমি আমি সেন্সলেস হয়ে গেছিলাম, তাই না? হ্যাঁ, তার সাথে রক্ত বেরোচ্ছিল। আমি আর মা ভয় পেয়ে গিয়েছিলাম। গায়ত্রী সাহস দিয়েছে। সত্যি, ও না থাকলে আমি আমি সামলাতে পারতাম না। কাঁদছো? এইরকম ভাবে কেউ দৌড়য় বলো? আজকে তোমার কিছু হয়ে গেলে মেয়েটার কি হবে? আর তোমার? আমার কথা ছেড়ে দাও। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না গো? একদম না, তুমি খুব খারাপ। এখন ঘুমিয়ে পড়ো, সকালে উঠে পড়বে, অনেক কাজ আছে। স্ত্রীর মুখে মিষ্টি কথা শুনে বিভাসের মনে শান্তি হয়। রাত পোহালে মেয়ের অন্নপ্রাশন, বাড়ি ভর্তি লোক থাকবে। এত মানসিক টানাপোড়েনের পরেও রাতে ঘুম খারাপ হয় না বিভাসের। পরের দিন সকাল থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের আগমন ঘটে। আসুন দীপঙ্কর বাবু, ভালো আছেন তো? পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্ত্রী, আর ওই ঘরে আমার মেয়ে আছে। নমস্কার দীপঙ্কর বাবু, ওর মুখে আপনার নাম অনেক শুনেছি। তাই? আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, এখন ওনাকে শান্ত দেখছো। এক সময় অঙ্ক করাতেন, স্কুলের সবাই ভীষণ ভয় পেত। হ্যাঁ, সেই সময় ভয় দেখাতাম বলেই তো উচ্চ মাধ্যমিকে অঙ্কতে ভালো নম্বর পেয়েছিলিস। এটা সত্যি। ঘরে আসুন। কিরে বিভাস, কেমন আছিস? আরে জগদীশ, কেমন আছিস? ভালো ভালো। তা কতদিন পরে দেখা হলো বল? সেই কতকাল আগে ক্যারাম খেলতাম, সেই দিনগুলো বেশ ছিল বল। হ্যাঁ হ্যাঁ, এখন নিশ্চয়ই সেই খেলার কথা তোর মনে নেই, কারণ এখন তো খেলার সাথে পেয়ে গেছিস। এই খেলা পেলে কি আর ওই খেলা মনে থাকে? মানে? তোমার বউ। তোর মজা করা বের করছি, ঘরে যা। অন্নপ্রাশনের আয়োজন শুরু হতেই বিভাসের মেয়ে খিলখিল করে হেসে ওঠে। কত পবিত্র হাসি! সেই মিষ্টি হাসি দেখে সবার প্রাণ ভরে যায়। একবার বিভাসের মনে হয় এই মেয়েটাকে নিয়ে সে এত সন্দেহ করছে। এই ফুলের মতো নিষ্পাপ হাসি দেখে তার মনও তৃপ্তিতে ভরে ওঠে। বারে বা, আমার নাতনি তো ভাতকে খুশি হয়েছে গো। ওরে ওরে ওরে, ফটো তোল। বিভাসের মুখের হাসি আর যায় না। সত্যি, এখানে আসার পর থেকে যা ঝামেলা চলছে, আজ একটু প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। বিভাস মনে মনে ভেবে রাখে সে আর শহরে কাজ করতে যাবে না। তাছাড়া সেখানে থাকতে তার মনও আর চায় না। সে এখানেই থেকে তার পরিবারকে সঙ্গ দিতে চায়। কিন্তু সেই ক্ষণিকের খুশিতে আবার ভাটা পড়ল একটা ঘটনায়। সবাই যখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাচ্ছে, সেই সময় দূর থেকে বিভাস দেখল তার ছোটবেলার বন্ধু জগদীশের সঙ্গে তার বউ গোপনে কি যেন কথা বলছে, তাও আবার একটা ফাঁকা ঘরে। কি বলছে এত দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ত্রিধা মাথা নিচু করে আছে, আর জগদীশ চোখ বড় বড় করে কিছু একটা বলছে। এই গ্রামে বিভাসের একটা সম্মান আছে। বিভাসের বউ এই গ্রামে লক্ষ্মীমন্ত হিসাবে পরিচিত। কারোর সঙ্গেই তেমন একটা মেশে না। সে কিনা গ্রামের বখাটে ছেলে বলে পরিচিত জগদীশের সঙ্গে গোপনে কথা বলছে। তবে কি ওদের মধ্যে কোনো গোপন সম্পর্ক? না না, একবার তার ভয়ে বুক কেঁপে ওঠে। এসব ভাবা একদম ঠিক হচ্ছে না। সে তার স্ত্রী ত্রিধাকে তার নিজের থেকে বেশি বিশ্বাস করে। সামনে গিয়ে ওরা কি কথা বলছে শোনার জন্য সে পা বাড়ালো, কিন্তু সাহস হলো না। কারণ ত্রিধা যদি ভাবে যে সে তাকে সন্দেহ করছে, তাই সে যাই করুক, নিজে কষ্ট পেলেও ত্রিধাকে সে কিছুই বলল না। আজকে বেশ আনন্দ হলো, তাই না রে দিদি? কি রে দিদি? হ্যাঁ, তোর মাঝে মাঝে কি হয় রে? না, কেন? কিছু না তো। তোরা চলে যাবি? হ্যাঁ দিদি, আবার পরে আসবো। পড়াশোনা আছে তো, কালকে কলেজ যেতেই হবে।
আমি রেডি হইনি। মাকে তো রেখে যেতে পারিস। মার ইচ্ছা হলে থেকে যাক না, আমি তো মাকে বলেছি। আমি মাকে বলে দেখি। অন্য ঘরে গিয়ে সে দেখতে পেল তার মা শাড়ি পরে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তুমি চলে যাবে মা? হ্যাঁ রে, বেশ কয়েকদিন তো থাকলাম। আজকেই চলে যেতে হবে? আর কয়েকটা দিন থেকে যাও না মা। না রে, এমনিতে জামাইয়ের আয় ভালো হচ্ছে না, তার উপর আমি জামাইয়ের বাড়িতে থাকছি, এটা ভালো দেখায় না মা। এই নে, এই টাকাটা রাখ, তোর কাজে লাগবে। কি দরকার? তুমি তোর মুখে ভাতের সময় এত টাকা দিলে। বলছি না, টাকাটা রেখে দে, আমার নাতনিকে ভালো রাখিস। ওরা যখন টোটোতে উঠতে যাচ্ছে, মায়ের হাতটা ধরে আর্তনাদের সঙ্গে কেঁদে ফেলল ত্রিধা। বিদায় বেলায় এমন বিষাদের সুর সেখানে থাকা প্রত্যেকের কণ্ঠ কাঁপিয়ে দেয়। এমনকি কিছু সময় আগে হাসতে থাকা সেই শিশুকন্যাটিও। আর তার কান্নার সঙ্গে সঙ্গে এসে পড়ে এক ভয়ানক ঝড়। যদিও সেই ঝড় তাদের যাত্রায় বাধা হয়ে থাকল না, একটু পরেই ঝড় থেমে গেল, কিন্তু ত্রিধার মুখে হাসি আর ফিরে এলো না। অনেক রাত হয়েছে, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আজকে রাতে আর কিছু খাবো না। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাবে না এখন? হ্যাঁ। একটা কথা আছে তোমার সাথে। কি কথা? আমি ঠিক করেছি যে আর আমি শহরে কাজে যাব না। সত্যি বলছো? এতক্ষণে ত্রিধার মুখে হাসি ফিরে আসে। তোমার হাসিটা দেখার জন্যই তো আমি আর যেতে চাই না, কিন্তু এই হাসি যদি থামিয়ে দাও তাহলে আমি চলে যাব। ত্রিধা আনন্দে উৎসাহিত হয়ে বিভাসকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুম্বন করে। সেই চুম্বন যেটা গত 1 বছর ধরে ত্রিধার থেকে পায়নি বিভাস। আজ সেটা পেয়ে বিভাসের মনটা আনন্দে ভরে উঠল। কোনো এক ফাল্গুনে তাদের 4 হাত এক হয়েছিল। যদিও এই স্বপ্নটা ওদের মনে অনেক আগে থেকেই বাসা বেঁধেছিল, যাকে বলে বাল্যপ্রেম। অনেক কম বয়স থেকেই তাদের মধ্যে সম্পর্ক। তাই ত্রিধার মুখে হাসিটা যখন চলে যায়, বিভাসের হৃদযন্ত্র শিথিল হয়ে আসে। কিন্তু পরের দিন সকালে এমন একটা ঘটনার সম্মুখীন হতে হবে বিভাস স্বপ্নেও ভাবেনি। কেউ আছেন? বিভাস দরজা খুলে দেখতে পেল 2 জন পুলিশ। ঘাবড়ে গিয়ে সে প্রশ্ন করল, আপনারা এখানে? তাদের মধ্যে সিনিয়র একজন বললেন, হ্যাঁ। আপনি কি একা আছেন? আমার স্ত্রী আর মেয়ে আছে। আগের দিন আপনার মেয়ের জন্মদিন ছিল। কেন বলুন তো? আপনি তো বড্ড বেশি কথা বলেন। আমার মেয়ের জন্মদিন ছিল কে বলেছে? ওর অন্নপ্রাশন ছিল। একই হলো। এবার কাজের কথায় আসছি। গতকাল রাতে জগদীশ সান্যাল খুন হয়েছে। মানে? হ্যাঁ, মানে কালকে তো আমাদের ঘরে এসেছিল। এটাই তো ব্যাপার। শরীরটা ছিন্ন ভিন্ন করেছে, গলা কাটা, হাত পা আলাদা, সে একেবারে তাকানো যাচ্ছে না। কোনো শত্রুতা ছিল নাকি? আমি এখানে থাকতাম না, তাই আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। আপনার সাথে না থাকলেও আপনার স্ত্রীর সাথে তো থাকতেই পারে। মুখ সামলে কথা বলবেন। আহা, এত রেগে যাবেন না। দরকার হলে আমাদের আবার আসতে হবে। এখন আসছি। আর মনে রাখবেন, এই গরিব বড়বাবুর নাম গদাধর বক্সী। বিভাস ভাবতেও পারছে না এত ভয়াবহ ভাবে কে তাকে মারল। পাড়াতেই বখারের ছেলে বলে ওর একটা পরিচিতি আছে, তবে কোনো শত্রু আছে বলে সে তো শোনেনি। সেদিন বিকেলে সেই অফিসার আবার তাদের ঘরে এলো। আপনার মিসেসের সাথে কথা আছে? যা বলার আমাকে বলুন, ও কিছু জানে না। সেটা আমাকেই দেখতে দিন। বড়বাবু কোনো কথার সেইভাবে গুরুত্ব না দিয়ে ঘরে ঢুকে পড়লেন। এই যে ম্যাডাম। হ্যাঁ বলুন গদাধর বাবু। আপনি আমার নাম জানেন? আপনাকে এখানে তো সবাই চেনে। যাক, কথাটা শুনে ভালো লাগছে। তাহলে হয়তো জগদীশকেও চেনেন। চিনতাম না, আমার বরের বন্ধু। খুন করা হয়েছে ওকে? শুনেছি। আচ্ছা ম্যাডাম, কালকে রাত 3টের সময় আপনি কি করছিলেন? আপনি এবার অনেক বেশি কথা বলছেন, এইভাবে কথা বলতে পারেন না। পুলিশটা কি আপনি? কোনো রাজনীতির নেতার পা ধরে এই পোশাক পরতে হয়নি, যোগ্যতা দিয়ে পেয়েছি। হ্যাঁ ম্যাডাম, আপনাকে কিছু একটা বলছিলাম। রাতে ঘুম আসছিল না, তাই বাইরে বসেছিলাম। আপনি মিথ্যে বলছেন। আপনি জগদীশের বাড়ির দিকে গিয়েছিলেন। আপনাকে এটা কে বলেছে?
এই রে, সেটা তো বলা যাবে না ম্যাডাম। এখন আসছি, মনে হয় আমাকে আবার আসতে হবে। চলি বিভাসবাবু, আমি না বললে কেউ ঘর ছাড়বেন না। বিভাসের পায়ের তলার মাটি যেন সরে গেল। শুধু বড়বাবু নয়, এবার সন্দেহটা বিষাক্ত তীরের মতো এসে বিঁধছে তার মনকেও। একমাত্র ভালোবাসার মানুষটাকে সন্দেহ করতে বুক কেঁপে যায়। তোমার কাছে একটা প্রশ্ন করব। কি? তুমি জগদীশকে আগের থেকে চেনো, তাই তো? হ্যাঁ। তাহলে পুলিশকে চেনো না বললে কেন? পুলিশের ঝামেলায় জড়িয়ে গেলে বিপদ আছে। তুমি কিভাবে চিনলে? তোমার বউ হিসেবে আমাকে এখানে অনেকে চেনে। কিন্তু তুমি কোনোভাবে এর সাথে জড়িয়ে গেলে আমি কি করব? সেই সময় আসবে না। মানে? মানে তোমার বউ কোনো অন্যায় করেনি। অনেক রাত হয়েছে, এটা শহর না, এখানে কেউ এত রাত করে খাবার খায় না। রাতের খাওয়া শেষ করে একটা বই হাতে নিয়ে বিভাস কখন যেন ঘুমিয়ে পড়েছিল। সকাল হতেই বাইরে অনেক মানুষের শোরগোল শুনতে পেল সে। ঘরের দরজা খুলে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে বিভাস দেখল কিছুজন নিজেদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে। কি হয়েছে? আরে আর বলো না, পঞ্চায়েত প্রধান খুন হয়েছে। সেই একেবারে ভয়ানক অবস্থা। পাকস্থলীখানা তো পেট থেকে প্রায় বাড়ি করিয়ে এনেছে। মাছি একদম ভন ভন করছে চারদিকে। আর খুনিরে ধরে ফেলছে। কে? ওই কানু পাগলা। সেই কানু চাচা যে আমাদের স্কুলের দারোয়ান ছিল? হ্যাঁ হ্যাঁ, সেই লোকটাই। আচ্ছা, কিন্তু সে পাগল কি করে হলো? আরে সে অনেক বড় গল্প। ওই যে পুলিশ আসছে। সরি বিভাসবাবু, শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম। খুনি ধরা পড়ে গেছে। কানু পাগলা নিজেই স্বীকার করেছে যে সেই জগদীশকে খুন করেছে। তা একবার আপনার ঘরে চা খাওয়ার অনুমতি পেতে পারি? হ্যাঁ, আসুন। কি গো, 2 কাপ চা করো। আপনি কি কলকাতায় থাকেন? হ্যাঁ স্যার। কাজের জন্য বাইরে থাকতে হয়, তাই না? এই তো আমাকেই দেখুন না, নিজের বাড়ি ছেড়ে কি এখানে ভালো লাগে? কি আর করবো বলুন, সরকারি চাকরি, সরকারের আদেশ তো মানতে হবে। আমি আর কলকাতা যাব না, এখানে একটা ব্যবসা করব। চাটা কোথায় রাখবো? আমার হাতে দিন। আমি কিরকম মানুষ দেখুন, কতটা খারাপ। কালকে আপনাকে এত বাজে কথা বললাম, আর আজকে নির্লজ্জ হয়ে আপনার ঘরে চা খাচ্ছি। এটা তো আপনার ডিউটি। সেটা তো আর সবাই বোঝে না ম্যাডাম। আপনি কিন্তু বেশ ভালো চা করেন। আপনাকে মনে হয় মাসে আরো 100 গ্রাম বেশি চা আনতে হবে। এটা তো আমার সৌভাগ্য। আজকে তো যেতে হবে, আবার পরে একদিন আসবো। না না, তদন্ত করতে নয়, বিনা পয়সায় চা পান করতে। খুনি ধরা পড়েছে। বিভাসের মাথা থেকে অনেক বড় চাপ সরল। কোনো কারণ ছাড়াই সে ত্রিধাকে সন্দেহ করেছে, তাই ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করে দাও। কেন? আমি তোমাকে সন্দেহ করেছি। এতে অপরাধ কিছু নেই। তুমি কিছু খাবে? না। এখন বাজারে যাও। হ্যাঁ, আজকে মাংস নিয়ে আসবো। হ্যাঁ, আজকে আমি রান্না করব, বেশ কষা করে রান্না হবে। আজ বিভাসের মন ভীষণ খুশি, তাই ঠিক করলো আজ সে নিজেই রান্না করবে। হ্যাঁ বল। কি খবর? এতদিন ভালো ছিল না, আজ থেকে ভালো আছি। মা কেমন আছে? মা ভালো আছে। ভালো ছিলিস না কেন? কি হয়েছে? আমাদের গ্রামে 2টো খুন হয়েছে। কে রে? একজন তোর বিভাস তার বন্ধু, আর একজন গ্রামের পঞ্চায়েত প্রধান। উনি ধরা পড়েছে অবশ্য। খুব খারাপ খবর। মাকে এসব কথা বলিস না। আচ্ছা শোন, এই মা কথা বলবে। কেমন আছিস? ভালো। এখানে আসবি না? জানি না। মেয়ে কেমন আছে? ভালো। আর বিভাস কি করছে? বাজারে গেছে। বেশ, ভালো থাকিস। রান্না চাপিয়েছি, এখন রাখছি রে, পরে কথা বলবো। একটু পরে বিভাস বাজার করে চলে এলো। বাড়িতে এসে নিজের মনের মতো করে মাংস আর ইলিশ রান্না করলো। আজকে আমি তোমাকে খেতে দেবো, তোমার খাওয়া হয়ে গেলে আমি খাবো। আমি খাবার দিচ্ছি, অপেক্ষা করো। হ্যাঁ। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমার রান্না খেলে সবাই বারবার চায়। ত্রিধার খাওয়া হয়ে যাওয়ার পর বিভাস খেতে বসলো, কিন্তু সেই খাবার মুখে দিতে পারল না। সে রান্না মোটামুটি জানলেও
আসলে উত্তেজিত হয়ে রান্না করতে গিয়ে মাছে এত বেশি নুন দিয়েছে, নিজেও ঠিক করে খেতে পারে না। হে, এত নুন হয়েছে, আমাকে বললে না কেন? তুমি কি জানো আমার কত দিনের স্বাদ ছিল তোমার রান্না খাবো? আজকে সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। আমার এই খাবার অমৃতের মতো লেগেছে। কথাটা বলে দৌড়ে বিভাসের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে কোনোদিন ভুল বুঝবে না তো? বোকা মেয়ে, আমি তোমাকে বিশ্বাস করি। আজকে সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোবো। কতদিন হয়ে গেল বেরোয়নি। কোথায় যাবে? গঙ্গার ঘাটে। অনেকদিন সেখানে যাই না। বেশ। বিভাসের ইচ্ছাতে ত্রিধা নীল রঙের একটা শাড়ি পরে তৈরি হয়ে নেয়। কি গো, যাবে না? হ্যাঁ হ্যাঁ, চলো। বিভাস বিশ্রাম করছিল। চিরুনি দিয়ে লম্বা আর ঘন চুল আঁচড়াতে আঁচড়াতে বিভাসকে ডাকলো ত্রিধা। কখন যাবে? তোমাকে বেশ সুন্দর দেখতে লাগছে। এই এত চুল উঠছে কেন? আগের মতো চুলের যত্ন নেওয়া হয় না। এই চুল দেখে ক্রাশ খেয়েছিলাম। রান্না করা আর মেয়েকে সামলে কি করে যত্ন নেব? তাছাড়া যখন ক্রাশ খেয়েছিলে তখন আমার বয়স কম ছিল, এখন আমার বয়স 32, বুঝলে? যাই বলো, আমার বয়স কিন্তু এখনো সেই 25 আছে। তো আর ন্যাকামি করো না, তাড়াতাড়ি চলো। রিকশায় চেপে বসলো ওরা দুজন। ত্রিধার কোলে অঘোরে ঘুমোচ্ছে ওদের কন্যাটি। কিছুক্ষণের মধ্যেই গঙ্গার ঘাটে এসে উপস্থিত হলো ওরা। বিয়ের আগে এই গঙ্গার ঘাট ওদের সব থেকে পছন্দের জায়গা ছিল। তাদের ভালোবাসার অনেকটা সময়ের সাক্ষী এই গঙ্গা। আবার অনেক বছর পর এই জায়গাতে আসতে পেরে দুজনেই মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। গঙ্গার ঘাট আগের থেকে অনেক বদলে গিয়েছে। হ্যাঁ, আগে এই ঘাটটি এত বাঁধানো ছিল না। আগে পরিবেশ আরো অনেক বেশি ভালো ছিল। যাই হোক, কালকে তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে। কেন? আমার বউকে আমি নিখুঁত দেখতে চাই। আরে বাবা, প্রেগনেন্ট হওয়ার পরে মেয়েদের এইরকম সমস্যা হতে পারে, আবার ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে গিয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তুমি ওই টাকা দিয়ে মেয়ের জন্য গুঁড়ো দুধ নিয়ে এসো। আচ্ছা। বেশ কিছু সময় কাটানোর পর তারা বাড়ি ফিরে এলো। বিভাসের খুব ক্লান্ত লাগছিল, তাই অল্প কিছু খেয়ে সে ঘুমিয়ে পড়ল। কিরে বিভাস, কেমন আছিস? কে কে ওখানে? আমাকে চিনতে পারছিস না? আমি তোর বন্ধু জগদীশ। আমাকে মারলি কেন বিভাস? এবার আমার বউ বাচ্চাকে তুই দেখবি। আমি তোকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। বাঁচতে চাইলে পালা, পালা বিভাস। পালাচ্ছি। কে আপনি আমার রাস্তা বন্ধ করেছেন কেন? আমি এই গ্রামের প্রধান। আমাকে মেরে কি আনন্দ পেয়েছ বিভাস? আমি কাউকে মারিনি। তবে কে মেরেছে খুঁজে বের করো। পুলিশ তাকে ধরেছে। পালা বিভাস, বাঁচতে চাইলে পালিয়ে যা, নাহলে তোকে মেরে তোর রক্ত পান করবো, তবেই আমার শান্তি হবে। পালাচ্ছি। এত তারা কিসের? কানু চাচা, তুমি এখানে কি করছো? দেখো আমাকে জগদীশের গ্রামের প্রধান তাড়া করছে। দেখো, এরা আমাকে ভয় দেখাচ্ছে। ওদের কথা বাদ দে, তুই কেমন আছিস সেটা বলবি। তোমাকে দেখে মনে একটু সাহস হলো। তুমি এখনো সিগারেট খাও? হ্যাঁ রে। একটা কথা আমাকে বলবে? তুমি তো খুন করলে, পুলিশ ধরে নিয়ে গেল, তারপর পালিয়ে এলে কি করে? ফুরুত করে।
কি তোর গলা থেকে রক্ত পড়ছে কেন? তোর গলা থেকে রক্ত পড়ছে কেন? জেলে থাকতে ভালো লাগছিল না, আমার কাছে একটা কাঁটা চামচ আছে, এই গলাতে ঢুকিয়ে দিলাম। তার মানে তার মানে তার মানে তুমিও মানুষ নও, তুমিও মানুষ নও। এই পৃথিবীতে আর কটা মানুষ আছে রে? সবাই তো অমানুষ হয়ে গেছে। না, চিৎকার করে বিভাস ঘুম ভেঙে জেগে ওঠে। ঘুম থেকে উঠে দেখতে পায় দুজনেই তার পাশে ঘুমিয়ে আছে। সারা রাত আর তার ঘুম হয় না, জেগে কাটিয়ে দেয়। রাতে ঘুমাওনি? ঘুম আসছিল না। তুমি একটু বসো, আমি জলখাবার করে আনছি। ঠিক আছে। আর তুমি ব্রেস্ট ফিডিং করাও না? কেন বলো তো? না, আমার মনে হলো তাই বলছি, আমি তো একবারও দেখলাম না। আমি কিছু খাবার নিয়ে আসছি। ব্রেকফাস্ট করে মনমরা হয়ে বাজারে যায় বিভাস। সেখানে গিয়ে যেটা শুনতে পায় তা ছিল আরো ভয়াবহ। আরে কি হয়েছে শুনছ? কি হবে? কানু পাগল, হ্যাঁ কানু পাগল আত্মহত্যা করছে। মানে? আরে আমি তো বিশ্বাসই করতে পারিনি, পরে জানতে পারলাম একটা কাঁটা চামচ নিজের গলায় বিনে আত্মহত্যা করছে। বিভাসের হাত পা কাঁপতে শুরু করে দেয়। সে বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। কোনো কথা না বলে সে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে দেখে তার মেয়ে মায়ের কোলে বসে হাসছে। এই দুজনকে নিয়েই এখন বিভাসের পৃথিবী। তাই মেয়ের হাসি দেখে সবকিছু ভুলে গিয়ে মেয়েকে কোলে নিয়ে আদর করে। মেয়েটাকে সারা জীবন এইভাবেই ভালোবেসো, দেখো ওর কোনো কিছুতে অভাব না থাকে। তুমি একটু বসো, আমি বাজার করে আসছি। এখনই তো বাজার করে আনলে? বাজার থেকে মাছ আনতে হবে, ভুলে গেছি, আবার যেতে হবে। আচ্ছা। তুমি বসো, আমি যাবো আর আসবো। মেয়ের হাসি মুখ দেখে আবার বাজার করতে যায়। বাজার থেকে বেছে বেছে ভালো মাছ নিয়ে আসে। দুপুরের আহার বেশ তৃপ্তি করেই সারে তারা। কিন্তু বিভাসের জীবনে কি যে সব ঘটে চলেছে আজকাল, সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। এবার যা ঘটল সেটা মেনে নেওয়ার জন্য বিভাস একেবারেই প্রস্তুত ছিল না। তখন রাত প্রায় 2টো বাজে। হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই বিভাস দেখল তার স্ত্রী চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ঘুম চোখে জড়ানো গলায় সে ডাকল, হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? কোনো উত্তর এলো না। এবার সে ভয় পেল। ধর্মড় করে উঠে বসল বিছানায়। সে দেখেছে ত্রিধার হাতে একটা মাংস কাটার চপার। বিভাস কোনো কথা না বলে তার পিছু নিল। ত্রিধার চুল হাওয়ায় উড়ছে। হাতে থাকা চপারটা সহ তাকে ভয়ানক লাগছে। ও ত্রিধা, ও ত্রিধা, আমার কথা শোনো। এত রাতে কোথায় যাচ্ছ? ত্রিধা, ত্রিধা। ত্রিধা কোনো কথা বলে না। আলতো পায়ে সে একটা ঘরের দিকে এগিয়ে যায়। তারপর সেই কুঁড়ি ঘরের সামনে দাঁড়াতেই দরজাটা খুলে যায়। চপার দিয়ে একটা আঘাত করার আওয়াজ আর সঙ্গে চিৎকার ভেসে আসে। বিভাসের বুঝতে সমস্যা হয় না, ঘরের ভিতরে হত্যালীলা চলছে। কিছু সময়ের মধ্যেই রক্তে ভেজা অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে ত্রিধা। সামনে একটা পুকুর দেখে সেখানে নেমে যায়। বিভাস আটকাতে চায় কিন্তু সাহস হয় না। এবার ত্রিধা পুকুরে ডুব দেয়। পুকুরের জল রক্ততে ভরে যায়। ত্রিধার এই মারাত্মক রূপ দেখে বিভাস আর সেখানে দাঁড়াতে পারে না। সে ঘরে ঢোকার আগেই বিভাস ঘরে গিয়ে শুয়ে পড়ে। সে স্পষ্ট বুঝতে পারে একটা ভয়ঙ্কর পিশাচ ভর করেছে ত্রিধার ওপরে। এখনই কোনো ব্যবস্থা না করলে এর ফলাফল আরো ভয়ানক হতে পারে। ত্রিধা ঘরে ফেরার পর একটা পচা মাংসের গন্ধে সারা ঘর ভরে ওঠে। বিভাস বুঝতে পারে সে মাংস ঘরে নিয়ে এসেছে। ভয়ে স্তব্ধ হয়ে বিভাস চুপ করে শুধু ঘুমানোর অভিনয় করে।
সকাল হয়ে গেছে, উঠে পড়ো, জলখাবার আনছি। বিভাস এখনো বুঝতে পারে না নিজের চোখে যেটা দেখেছে সেটা সত্যি কিনা। এখন অবশ্য ত্রিধার দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে একটা নিষ্পাপ মুখ, অথচ রাতে এই মুখ কি ভয়ানক ছিল। বিভাসের চোখে জল এসে যায়। কিভাবে এর থেকে ত্রিধাকে বাঁচাবে কিছুই বুঝতে পারে না। আর দেরি না করে একবার শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সে। শহরে একজন নামকরা সাধক আছেন, তার সঙ্গে কিছুদিন আগেই পরিচয় হয়েছে। এখন আমি কিছু খাবো না, আমাকে একবার শহরে যেতে হবে। আবার শহরে যেতে হবে কেন? একটা কাজ আছে। আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আজকেই ফিরে আসবে। হ্যাঁ রে বাবা, আজকে ফিরে আসবো, তবে একটু রাত হলেও হতে পারে। কথা দিয়েছো, ফিরে কিন্তু আসতেই হবে। বিভাস সময় নষ্ট না করে শহরে যাওয়ার জন্য ট্রেন ধরে। সেখানে গিয়ে এই পূর্ব পরিচিত সেই বিশু সাধকের সঙ্গে দেখা করে সে। এখানে কেন এসেছিস? বাবা, আমার খুব বিপদ। আমি যোগ শক্তি দিয়ে দেখতে পাচ্ছি তোর কোনো বিপদ নেই। আমার নয়, আমার বউ বিপদে আছে। ওরে মূর্খ, ঘরে যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। ফিরে যা, তাড়াতাড়ি ফিরে যা, নাহলে আর কথা হবে না। যা যা যা। কথাটা শোনার পর আর সময় নষ্ট করতে পারল না বিভাস। বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। ফিরতে ফিরতে বেশ রাত হলো। স্টেশনে নামার পর গ্রামের দিকে সে পা বাড়ালো। গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে বিভাস লক্ষ্য করল আজ যেন চারিদিকটা একটু বেশি আলোকিত। তবে কোনো বৈদ্যুতিক আলো নয়, এ হলো পূর্ণিমার আলো। রাত অনেক হয়েছে। সাধারণত গ্রামের দিকে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। হাঁটতে হাঁটতে বিভাস চারিদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। পুরো গ্রাম জনশূন্য। চিন্তিত মনে সে দ্রুত পায়ে এগিয়ে চলল বাড়ির দিকে। সে জানে না তার সামনে এখন কি অপেক্ষা করে আছে। শুধু এটাই জানে তার ভালোবাসার মানুষটাকে যে করে হোক রক্ষা করতেই হবে। একসময় নিজের ঘরের সামনে এসে হাজির হলো বিভাস, কিন্তু সেখানে গিয়ে যা দেখল সেটা দেখে আর নিজেকে স্থির রাখতে পারল না সে। তার হাত পা কাঁপতে শুরু করলো। গলা থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। দম বন্ধ হয়ে যায় তার। দেখতে পায় তার মাটির বাড়ির চালে পা দুলিয়ে দোল খাচ্ছে ত্রিধা। তার মাথায় কোনো চুল নেই, গায়ের চামড়া গলে গলে পড়ছে, আর তার হাতে একটা নারী মুন্ডু। এইসব দেখে বিভাস স্থবির হয়ে যায়। ও বিভাস, তুমি আমাকে ভয় পাচ্ছ? দেখো, এই দেখো, আমি আমি ত্রিধা। তুমি 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 কে? কে তুমি? তুমি ত্রিধা হতে পারো না। তুমি কে? কে তুমি? কে? আমার পোড়া কপাল, আমার বর আমাকে চিনতে পারে না। তোমার এইরকম অবস্থা কি করে হলো? আমি তো জীবিত নই গো, আমি মৃত। মানে? 2 মাস ধরেই আমি মৃত শরীর বহন করে আসছি। আজকে আমার মুক্ত হওয়ার দিন। ওই দেখো, পূর্ণিমার চাঁদ উঠেছে। একদিন এই চাঁদনি রাতে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ। আজকে এই চাঁদনি রাতেই হবে আমার বিদায়। তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আমার কি হবে? আমার মেয়ের কি হবে? তুমি তো আছো, মেয়েটাকে নিজের মতো করে মানুষ করো। তোমার এইরকম অবস্থা কি করে হলো? খানিকক্ষণ নিশ্চুপ থাকে সেই মূর্তি, তারপর বলতে শুরু করে। একদিন সন্ধ্যাবেলায় মেয়ের জন্য কয়েকটা খাবার আনতে গিয়েছিলাম। সামনের দোকানটি খোলা ছিল না, তাই জন্য পাশের গ্রামে যেতে হয়েছিল। কি লাগবে? বেবি ফুড হবে? হ্যাঁ হবে। তুমি বিভাসের বউ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, চেনা চেনা মনে হচ্ছে। তোমার বিয়েতে গেছিলাম আমি। ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে। ও বেশ বেশ বেশ। তা বিভাস গ্রামে আসেনি?
শহরে কাজ করে তো সব সময় ছুটি পায় না ও। ও আচ্ছা আচ্ছা। খাবার নিয়ে বাড়ি ফিরছিলাম, এমন সময় পেছন থেকে 3 জন লোক আমার রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। তোমরা কে? রাস্তা আটকালে কেন? আমি তোমার বরের বন্ধু জগদীশ। আর আমি রজত, আমি এই গ্রামেই থাকি। আমাকে আশা করিছেন, আমি এই গ্রামের প্রধান। এই বিভাসের বউটা যে এত সুন্দর হয়েছে জানতামই না। কি বলছেন আপনি? আমি দৌড়াতে শুরু করি, কিন্তু ভাগ্য আমায় সঙ্গ দেয়নি। একটা পাথরে পায়ে ধাক্কা লেগে ছিটকে খানিকটা দৌড়ে গিয়ে পড়লাম। এই ওকে নিয়ে চল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। হাতের এত কাছে পেয়ে তোকে ছেড়ে দেবো? ওরা সেই সুযোগ পেয়ে আমায় সেখান থেকে তুলে নিয়ে যায়। 3 জনের সাথে আমি যুদ্ধ করে পারিনি। আজকে তোকে ছিঁড়ে খাবো। আমার চিৎকার কেউ শুনতে পায়নি তখন। না, এই 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 চল সবাই, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আরে দাঁড়াও জগদীশদা, আমি আরেক রাউন্ড খেলে আসি, আর তুমি ততক্ষণ একটা বিড়ি ধরিয়ে নাও। তোর বয়স কম হলেও তোর খিদে আমাদের থেকে বেশি। এই চল, আর দেরি করা যাবে না। ওরা বুঝতে পারেনি তখন আমার মধ্যে আমার আত্মা আর নেই। ওদের অত্যাচারে আমি মৃত। ওরা পালিয়ে যায়। এই সময় দেবদূতের মতো একজন মানুষ আমার সামনে আসে। আমার দেহটা দেখে বুঝতে পেরে যায় আমার আত্মা সামনেই কোথাও আছে। আমি জানি রে মা, ওরা তোকে কষ্ট দিয়েছে। আমি তোর কান্না শুনতে পাই। আমার সামনে আয়, আয় বলছি। মা, তুমি কে? আমি সর্বরী মাতা। তোর এই অবস্থা যারা করেছে তাদের ভালো হবে না। আমার ঘরে আমার মেয়ে আছে, বাচ্চা মেয়ে। বাড়িতে আর কেউ নেই। আমার বর শহরে থাকে। আমার মেয়ে দুধে বাচ্চা। মা, আমি কি করে ওকে বাঁচাবো? হায় রে মা, ওদের ভালো হবে না, ওদের নৃশংস পরিণতি হবে। আমি সর্বরী মা, আমি বলছি। আমার মেয়ের 2 মাস পরে অন্নপ্রাশন হবে। স্বপ্নগুলো শেষ করে দিল। প্রতিশোধ নিবি? কি করে? সে কি তুই পারবি? আমি পারবো মা। আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমি তাদের কিছুতেই ছাড়বো না। তোর আত্মা তোর শরীরের মধ্যে প্রবেশ করাতে পারবো কিছুদিনের জন্য। মনে রাখবি, তোর দেহ মৃত, তাই আগের মতো কিছু থাকবে না। বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করাতে পারবি না। শুধু স্বাভাবিক থাকার অভিনয় করতে হবে। মনে রাখতে হবে, পরবর্তী পূর্ণিমায় তোর শরীরের আর কিছু থাকবে না, পচে গলে যাবে। সইতে পারবি তো? শক্তিশালী মন্ত্র দিয়ে আমার মৃতদেহে আমার আত্মাকে প্রবেশ করায় সর্বরী মা। মায়া বড় কঠিন গো। সন্তান আর স্বামীর মায়া আমি কাটিয়ে উঠতে পারিনি, কোনো দিন পারবো না। আমি প্রতিশোধ নিয়েছি। আমার প্রথম শিকার তোমার বন্ধু জগদীশ। এই কে রে? কে রে? সাহস থাকলে সামনে আয়। আমি ত্রিধা, চিনতে পেরেছ? তুই এখানে কি করছিস? তোর হাতে এটা কি? সামনে আসবি না, এই একদম সামনে আসবি না বলে দিলাম। ভয় লাগছে? আমাকে 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 ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ওকে নৃশংসভাবে খুন করেছি। তারপরে গ্রামের প্রধান ওকে ঘর থেকে বাইরে নিয়ে এসে মেরেছি। কে তুমি? আমায় চেনো না? আমি ত্রিধা। ত্রিধা? আমার একা একা ভালো লাগছে না, আমার কাছে এসো। আসবো? হ্যাঁ, এসো না, সময় আর নষ্ট করো না। আসছি, তুমি অপেক্ষা করো। আস্তে আস্তে যেতে হবে, বউ দেখতে পেলে সমস্যা হয়ে যাবে। আমার ঝরে ভুলে যায়,
আমার কথা শুনে ঘর থেকে বাইরে চলে আসে। আমাকে কোথায় নিয়ে যাবে? আমার সাথে চলো, দেখতে পাবে। আমার এখন থেকেই আনন্দ হচ্ছে। তাই আমি ওকে সেই জায়গাতে নিয়ে গেলাম যেখানে আমাকে খুন করেছিল। সেখানে অস্ত্রটা রেখে এসেছিলাম, তারপরে সেই অস্ত্র দিয়ে তার পেটের নড়ে পুরি শেষ করে দিয়েছি। পেট থেকে অস্ত্র বের করে দিয়েছি। রজতকে ওর বাড়িতে খুন করেছি। তবে তোমার হাতে যে মাথাটা আছে, ওটা ওটা একটা মেয়ের মাথা। তুমি দেখবে ওটা কার মাথা? কষ্ট পাবে না তো? জানি তোমার ঘৃণা হবে। দেখো। চাঁদের আলো সেই কাটা মুন্ডুর ওপরে গিয়ে পড়ে। বিভাস দেখতে পায় সেই মুন্ডু অন্য কারোর নয়, গায়ত্রীর মুন্ডু। বিভাসের কণ্ঠ কেঁপে ওঠে। এটা তুমি কি করছো? এটা তো আমাদের গায়ত্রী। গায়ত্রী! হ্যাঁ, সেদিন আরো একটা কথা আমার বুকে তীরবিদ্ধ করে। ওরে, তোকে একটা কথা বলবো মা, মেনে নিতে পারবি তো? আমি শুনতে চাই মা, আপনি বলুন, আমাকে কিচ্ছু লুকোবেন না। তোর খুব কাছের একজন তোকে আজকে এই বিপদে ফেলেছে। কে? তোর মায়ের পেটের বোন তোকে এই বিপদে ফেলেছে। সব পরামর্শ ওই দিয়েছে। আমি জানি এটা শুনে তুই তোর মনকে শান্ত রাখতে পারবি না মা। আমার মায়ের পেটের বোন, ও এখানে আসার পরে আমি ভালো করে বুঝতে পেরেছি জগদীশ আর রজতকে ও আগে থেকে চিনত। আমি জানতাম আমার বোন আমাকে কোনোদিন পছন্দ করেনি। মা সবসময় আমাকে ভালো জিনিস দিত, তাই ও হিংসে করেছে। কিন্তু আমি ওকে খুব ভালোবাসতাম। কোনোদিন ভাবতে পারিনি আমার এত বড় ক্ষতি করে দেবে। ষড়যন্ত্র করে ওদের সাথে হাত মিলিয়েছে শুধু আমাকে শেষ করবে বলেই। আমি ওকে চালাকি করে এখানে নিয়ে এসে মেরেছি, আর মেনে নিতে পারিনি। সেই দিন রজতকে মারতে যাই, তখন ওকে ভয় দেখিয়ে রজতের ফোন থেকে ওকে ফোন করাই। আমি ফোন করছি। ফোন করলে আমাকে ছেড়ে দেবে তো? বলো বলো। হ্যালো, আমি রজতদা বলছি। হ্যাঁ, কি বলেন? বলছি তুমি কালকে একবার আমার বাড়িতে আসবে, খুব দরকার আছে। কখন যেতে হবে? ওই সন্ধেবেলা। ঠিক আছে। সেই দিন রজতকে খুন করে আজকে আবার সেই জায়গাতে গিয়েছিলাম। দেখলাম একদম ঠিক সময় বোন সেখানে চলে এসেছে। দিদি, তুই এখানে কি করছিস? তুই কি করছিস? তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আর তোর হাতে ওটা কি আছে? হ্যাঁ, সাবধান বলে দিচ্ছি, পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই তুই আমার কাছে আসবি না। আমার কাছে কিন্তু ছুরি আছে, তুই কাছে আসবি না। মরা মানুষকে আর কয়বার মারবি? কি তুই কেন করলি আমার এমন ক্ষতি? আমি তো তোকে কত স্নেহ করেছি। নিজের মায়ের পেটের বোনের সাথে এটা করতে পারলি তুই? মায়ের পেটের বোন? তোকে আমার মায়ের পেটের বোন মানতে পারবো না রে। আমার মা শুধু আমারই মা। তোর জন্য আমি মায়ের থেকে কম ভালোবাসা পেয়েছি। মা তোকে আমার থেকে বেশি স্নেহ দিয়েছে। শোন, তোকে যে বাঁচিয়ে রেখেছি না, এই তোর ভাগ্য ভালো অনেক। তোকে বিষ খাইয়ে মারতে পারলে আমার ভালো লাগতো। তোকে মেরে ফাঁসিতে যেতে আমি রাজি আছি রে। তাহলে আয়, মার আমাকে। তুই যা, তোর মতো কিটকে মেরে আমার হাত নোংরা করবো না আমি। তাই নাকি? এটা কি? আমি দাঁড়িয়ে থাকতে পারছি না কেন? কে তুই? তুই কে? আমাকে ছেড়ে দে, ক্ষমা কর। আমি আর এরকম করবো না, আমাকে ক্ষমা কর। আমার ক্ষমতা বুঝতে পেরেছিস? তাহলে এখন পালিয়ে যা। হ্যাঁ, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি ছেড়ে দিইনি, ও ছুটতে শুরু করে। আমি ছপর দিয়ে ওর মাথা শরীর থেকে ছিন্ন করে দিয়েছি। আমি ওর দেহ এমন জায়গায় রেখে দিয়েছি কেউ কোনো দিন খুঁজে পাবে না। ওই জায়গাতে কবর করে রেখেছি। আমি চলে গেলে
আমার দেহর সাথে এই মাথাটা কবর দিয়ে দেবে। আমার শরীর মাটির সাথে মিশে যাবে, আর এই মাথাটাও মিশে যাবে। কেউ সন্ধান করতে পারবে না, কোনো রক্তের দাগ থাকবে না। সবাই এটা জানবে আমি নিরুদ্দেশ। শুধু আমার মেয়ে আর মাকে দেখে রেখো। থেকে যাও না গো, অন্তত আমার মেয়ের জন্য। এই দুগ্ধ শিশুটাকে আমি কি মাতৃস্নেহ দিতে পারবো? আমার কিচ্ছু করার নেই। সর্বদী মাতার দয়ার মৃত শরীর বহন করার সুযোগ পেয়েছি ভাগ্যক্রমে। দেখেছ, শরীরে পচন ধরে গেছে, মাথায় চুল নেই, আর সময় নেই আমার। ভালো থেকো, মেয়েকে মানুষ করো, ও আমাদের স্বপ্ন। এই কিছুদিন তুমি খুব ভয় পেয়েছ, কারণ কিছু প্রেতাত্মা এখানে ছিল। আর ভয় নেই, আমি এখানে ছিলাম, তাই এরকম হতো। আর তোমার কোনো ভয় নেই। ত্রিধা, ত্রিধা! ত্রিধা কথা বলতে বলতেই চোখ বন্ধ করে। সে শরীরের সব জোর হারিয়ে ফেলে। ঘরের টালির ওপর বসে থাকা তার শরীরটা এবার মাটিতে পড়ে যাওয়ার আগে বিভাস ধরে নেয়। বিভাস অনুভব করে ত্রিধার শরীরটা কুশপুতুলের মতো ভারহীন হয়ে গেছে। আমার কত সুন্দর ভাগ্য গো, মরার সময় তোমার কোলে মাথা রেখে মরতে পারছি। এরকম কথা বলবে না, এরকম কথা বলো না ত্রিধা, বলো না। সেই বিয়ের পরে তুমি আমাকে কোলে নিয়ে এই ঘরে ঢুকেছিলে। আমার খুব কষ্ট হচ্ছে বিভাস। আমার মেয়েটাকে দেখতে হবে। আমার মেয়েটাকে একটু দেখতে দেবে? বিভাস ঘর থেকে মেয়েকে নিয়ে আসে। মেয়েকে বুকে জড়িয়ে ধরে তার মা। কাঁদো কেন মা? একটু হাসো, তোমার হাসি দেখে প্রাণটা একটু জোর হয়ে। চাঁদনি রাতে চাঁদের হাসি, কিসের এত শোক? আমার সোনার হাসি দিয়েই আমার বিদায় হোক। আমি থাকতে চেয়েছিলাম, আমি বাঁচতে চেয়েছিলাম, ওরা থাকতে দিল না। আমার হাত দুটো একবার ধরো না গো। ত্রিধার শরীরের মাংস গলতে শুরু করেছে। এখন তার মুখমণ্ডলে শুধু রক্ত মাংসের অস্তিত্ব। শরীরের মাংস গলে কঙ্কাল বেরিয়ে এসেছে। বিভাসের হাতের উপরে মাথা রেখেই তার অন্তিম শ্বাস নির্গত হয়। চোখের কোণে জল থাকলেও মুখে একটা হাসি খেলে যায় তার। কিন্তু বিভাস কোনোভাবে নিজেকে আর শান্ত রাখতে পারে না। সে কাঁদতে থাকে। একসময় ত্রিধার শরীরটা একটা কঙ্কালে পরিণত হয়, আর তার চারিদিকে ছড়িয়ে থাকা রক্ত অবিশ্বাস্যভাবে উধাও হয়ে যায়। বিভাস কেঁদেই চলে। সারা বিশ্ব চরাচর তখন ভেসে যাচ্ছে চাঁদনি রাতে জ্যোৎস্নার আলোতে। এতক্ষণ আপনারা শুনলেন লেখক শ্রী সৌভিক ঘোষের কলমে একটি ভিন্ন স্বাদের গল্প, চাঁদনি রাতে। আজ শুনলেন প্রথম পর্ব। পরবর্তী তথা শেষ পর্বটি আসছে খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে। দেখা হচ্ছে আবার পরের দিন এই গল্পের শেষ অংশ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।